দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু দৌড়ে চলে যাচ্ছেন এবং এই ঘটনাটি কিন্তু ছিলাম। তাহলে এই পর্যায়ে এসে আমাদের লাভ কি হলো? মূল কারণ হচ্ছে আজকে দেখছেন এই আন্দোলন প্রায় 7 মাস হয়ে গেছে। এদিকে হঠাৎ করে আবারও উত্তাল সারা দেশ। নাহিদের উপর হামলা এবং ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আবারও রাজপথে নেমে আসলেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই দেশে পাঠাচ্ছেন জাতিসংঘ। হঠাৎ করে কেন দর্শক সারা দেশে উত্তাল, কী করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ কোথায় আসছে, কিভাবে আসছে এবং এই আওয়ামী লীগকে কারা নিয়ে আসছে? সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ উত্তাল এবং একটির পর একটা অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে। করুণ, নির্মম, হতাশাব্যঞ্জক, আবার যে রূপ, বাঙালির যে রূপ কখনো কেউ দেখেনি, তো সেই রূপ এই সময়টিতে এসে জাতির সামনে আবার নতুন করে উদ্ঘাটিত হয়েছে। অথবা সমন্বয়করা, বৈষম্য বিরোধীরা, তাদের প্রধান যে এজেন্ডাটা ছিল ভারত বিরোধিতা। ইভেন ভারতের ইস্যুতে আমরা প্রত্যেকে সোচ্চার। বাংলাদেশে যে পরিমাণ প্রোপাগান্ডা, মিথ্যাচার ছড়াইছে, তখনই কিন্তু আমরা এগুলোর প্রতিবাদ করেছি এবং আমরা ভেবে নিয়েছিলাম যে ভারতের সাথে যোগাযোগ না রাখলে কি হবে। এখানে এমনকি ডক্টর ইউনূসের কথাবার্তা আমরা ভাবছিলাম যে ভারতের আর দরকারই নাই, পাকিস্তান দিয়ে আমরা চলে যাব, মোটামুটি এরকম একটা সিচুয়েশন। চাল ডাল যেভাবে আনা শুরু হইলো আমরা ভাবলাম এরকম, কিন্তু সবাইকে অবাক করে দিয়া আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দা ইত্তেফাক তারা যে প্রতিবেদন করেছে, এতে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে। কেন? আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহর ভিডিওটা, সরি হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটা। আমি এটা আগে থেকে জানতাম না, বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে। আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে, বাট আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে, আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইটি ফোর্স, তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক, এই বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এক নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ উত্তাল এবং একটির পর একটা অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে। করুণ, নির্মম, হতাশাব্যঞ্জক, আবার যে রূপ, বাঙালির যে রূপ কখনো কেউ দেখেনি, তো সেই রূপ এই সময়টিতে এসে জাতির সামনে আবার নতুন করে উদ্ঘাটিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা আছেন, তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, পরবর্তীতে বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধু রেজিমের বিরুদ্ধে যুদ্ধ, জাসদের উত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ জামানাতে আরো অনেক কিছু, বিশাল ইতিহাস এবং বিশাল ঐতিহ্য নিয়ে আমাদের গর্বের ধন ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়িয়েছিল, এবং সেখানে সে 2009 থেকে আজ অবধি বা তারও আগে 2001 থেকে 2006 পর্যন্ত যেভাবে প্রথমে ছাত্রদল অর্থাৎ বিএনপির সেই শেষ জামানাতে ছাত্রদল যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল সেখানে, তারপর আবার 2009 থেকে এখন পর্যন্ত যেভাবে ছাত্রলীগ একক কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছিল, তাতে সকলের মধ্যে হতাশা ছিল প্রবল যে এই বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু কোটা বিরোধী আন্দোলন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সঙ্গে শিক্ষকদের আন্দোলন, সব মিলিয়ে পুরো জুলাই মাসটিকে এই জাতির সামনে একটি নতুন রূপে উপস্থাপন করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। এই বিশ্ববিদ্যালয় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। এখানকার যারা ছাত্র এবং ছাত্রী তাদের সবাইকে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সতীর্থ, ঊর্ধ্বতন সতীর্থ, বড় ভাই হিসাবে, স্নেহের ভাই হিসাবে মেনে নেয়। ফলে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অতীতে যেভাবে সারা বাংলা ছাত্র সমাজ জেগে উঠেছিল, এবারও এই কোটা বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ চলছে। সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বলতে গেলে দীর্ঘদিন শাসন ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন। নেতিবাচক অনেক কর্ম তারা করেছে এবং অনেক কিছু তারা হজম করেছে। তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যাকে বলা হয় সর্বনিকৃষ্ট পন্থা তারা অবলম্বন করে তিনটির নির্বাচনের রেজাল্ট শিট এই জাতির উপর চাপিয়ে দিয়ে দিব্যি আরামে পায়ের উপর পা তুলে তারা দুলাচ্ছিল। তাদের যত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে সবাইকে রীতিমতো একেবারে বাবার নাম ভুলিয়ে দিয়ে রাজনীতির মাঠ থেকে যেভাবে তাদেরকে দূরে রেখেছে, তাদের আসলে আতঙ্কিত হওয়ার মতো এই মুহূর্তে তেমন কিছুই ছিল না। তো সেখানে যখন শিক্ষকদের আন্দোলনটি এলো, তারপরে তার সঙ্গে সঙ্গে যুগপৎ ভাবে এই যে কোটা বিরোধী আন্দোলন, যদিও কোটা বিরোধী আন্দোলনটি আগে শুরু হয়েছিল, কিন্তু শিক্ষকদের আন্দোলনটি একেবারে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কোটা বিরোধী আন্দোলন রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে সারা বাংলায়। এবং এই আন্দোলনকে সামনে রেখে এখন বাংলাদেশের কোনো দল মত নেই, সকল দল এবং মত সবাই মাঠে নেমে গিয়েছে। বিএনপি সরাসরি সমর্থন দিয়েছিল। তারপর নীতিগতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিএনপির যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে মাঠে থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে বিএনপির অফিস রেইড হয়েছে। আজকে আমি ভিডিও করছি পবিত্র আসরের দিনে, তার আগের দিন রাতে। এরপর আজকে যে গাইবানা জানাজা ছিল সেখানে বায়তুল মোকাররমে বিএনপি নেতাদের উপর ধরপাকড়, জুলুম, নির্যাতন, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো বিএনপি জেনে শুনে এবং বুঝে এই ঝুঁকিটা কিন্তু এই মুহূর্তে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের সয়লাভ এবং ছাত্রলীগের যারা ছেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, তারা অনেকে হল ত্যাগ করেছেন, অনেকে বের করে দেওয়া হয়েছে, অনেকে ভয়ে চলে গেছেন, অনেকে স্বেচ্ছায় বুদ্ধিমত্তা দেখিয়ে চলে গেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভাবনীয় ঘটনা ঘটেছে। গত সেই 2009-এর পর থেকেই প্রথম ছাত্রলীগের নেতাকর্মীদের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা হলে এবং ক্যাম্পাসে এই মুহূর্তে নিরাপদ বোধ করছে না। পুরো ক্যাম্পাস পুলিশে একেবারে পুলিশ আরণ্য, চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ, তার সঙ্গে আবার যুদ্ধাবস্থায় আমাদের বর্ডার গার্ড, সেই যারা খুবই বীরত্ব দেখান বিজেপি, আমাদের মায়ানমার সীমান্তে তাদের বীরত্বের জন্য তারা সর্বমহলে আলোচিত। ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়টিতে তারা যে সকল বীরত্ব দেখান বিজেপি, সত্য এই বীরত্ব জাতির যাকে বলা হয় মহাগর্বের বিষয়। তো সেই বীর বিজেপি তারা তাদের বীরত্বের পুরো পরাকাষ্ঠা দেখানোর জন্য এখন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে দাঁড়িয়ে আছেন। এর আগে তারা বীরত্ব দেখানোর জন্য নীলক্ষেত এবং ঢাকা কলেজের সামনে খুব চেষ্টা করেছিলেন এবং সেই বীরত্ব দেখাতে গিয়ে তারা কিভাবে বীরের মতো আচরণ করেছেন তা আমরা এখন বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। পত্রিকা এবং গণমাধ্যমের খবর বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। আজকে বন্ধের দিন, আগামীকাল যখন আবার চালু হয়ে যাবে কর্মযজ্ঞ, তখন বোঝা যাবে যে আজকের এই যে পুলিশি অ্যাকশন, এই পুলিশি অ্যাকশনের ফলাফলটা আসলে আগামীকাল কোন পর্যায়ে চলে যাবে। এখানে যে জিনিসটি খুব উল্লেখযোগ্য সেটি হলো সরকার যে পথে এগোচ্ছে সেটা হলো খুবই গতানুগতিক, নতুন তাদের কিছুই নেই। তাদের অনুগত প্রশাসন, তাদের অনুগত ছাত্র সংগঠন, তাদের অনুগত পুলিশ বাহিনী এবং এই যে বিজেপি, তাদেরকে ব্যবহার করে অতীতে তারা যেভাবে সফলতা পেয়েছে ঠিক একই প্রক্রিয়াতে তারা এইবার চেষ্টা চালাচ্ছে, যা কিনা ইতিমধ্যে অলমোস্ট 90% মাঠে মারা গিয়েছে। অর্থাৎ তাদের সকল চেষ্টা প্রচেষ্টা 90% মাঠে মারা গিয়েছে। আর যারা আন্দোলনকারী তাদের ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে তাদের সফলতা 90 ভাগের চেয়েও বেশি।
এবং এই সফলতা ক্রমশ বিস্তার লাভ করছে সাধারণ মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, শ্রেণী পেশার মধ্যে এবং প্রতিপক্ষের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ দুটো সংগঠন, একটা হলো হেফাজত ইসলামী বাংলাদেশ এবং যাকে বলা হয় চরমোনাই। তো সবাই মাঠে নেমেছে। এই দুটো সংগঠন এখনো পর্যন্ত প্রকাশ্যে নামেনি, তবে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে এদের অনেক নেতাকর্মী এবং এদের অনেক যাকে বলা হয় শুভানুধ্যায়ী, তারা কিন্তু এই আন্দোলনকে সংহতি প্রকাশ করে অনেকে মাঠে নেমেছেন এবং অনেকে দোয়া করছেন যার যার মতো অবস্থান থেকে। তো এই দুটো সংগঠন যদি ঘোষণা দিয়ে মাঠে নেমে যায়, তাহলে এই যে বর্তমান চলমান যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটি রীতিমতো গণ অভ্যুত্থান বললে ভুল হবে, গণবিস্ফোরণে রূপান্তরিত হবে। গণ অভ্যুত্থানের একটা রূপ আছে, আর গণবিস্ফোরণের যে রূপ এটি আরো ভয়াবহ। তো সেই জিনিসটি যেন না ঘটতে পারে, এই জন্য সরকারি যে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের তৎপরতার কোনো অভাব নেই। এই দুটো সংগঠনকে নিবৃত রাখার জন্য, দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং এই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে অর্থাৎ চরমোনাই এবং হেফাজত ইসলামী বাংলাদেশের সঙ্গে যাকে বলা হয় আওয়ামী লীগের যে সম্পর্ক এবং আওয়ামী সরকারের যে সম্পর্ক, এটি অম্ল মধুর। কখনো তাদের মধ্যে বন্ধুত্বের গুজব শোনা যায়, কখনো তাদের মধ্যে শত্রুতার ঘটনাও দেখা যায়। এবং আওয়ামী লীগ দ্বারা হেফাজত ইসলামী নেতাকর্মীরা যেভাবে কষ্ট পেয়েছেন, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেভাবে অপমানিত হয়েছেন, এদের সেই বেদনা কিয়ামত পর্যন্ত যাবে না। কিন্তু তারপরেও হেফাজতের এক শ্রেণীর নেতা আছেন যারা সরকারের সঙ্গে খুবই সম্পর্ক রক্ষা করে চলেন এবং তাদেরকে সরকারের দালাল হিসেবে হেফাজতের অনেক নেতা তাদেরকে গালাগাল করেন। এবং যারা গালাগাল করেন তাদের একটা বিরাট অংশ সুদীর্ঘকাল ধরে জেলে পৌঁছেছেন এবং সাম্প্রতিক সময় অনেকেই জেল থেকে কয়েকদিন আগে মাত্র ছাড়া পেয়েছেন। আপনারা জানেন যে যারা জেল খাটেন, বিশেষ করে হুজুরদের মধ্যে, ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে কিংবা কবি সাহিত্যিকদের মধ্যে যারা খুব আরাম আয়েশ করেন, তাদের কাছে জেল একটা ভয়ঙ্কর বিষয়, দ্বিতীয়বার তারা সেখানে যেতে চান না। তো কাজেই এই যে যারা কয়েকদিন আগে আওয়ামী লীগের ঠিক বিএনপির যে সকল নেতা, হেফাজতের যে সকল নেতা কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছেন, তাদের সামনে যখন আবার জেলের ভয় দেখানো হয়, সঙ্গত কারণে তাদের মধ্যে এক ধরনের একটা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয়। তো কাজে যারা সরকার পক্ষে রয়েছেন হেফাজতে, তারা তো আছেনই, আর যারা সরকার বিপক্ষে রয়েছেন তারা রিয়াক্ট করার জন্য আরো পরিবেশ পরিস্থিতি এবং সময় সুযোগের অপেক্ষা করছেন। এটা সত্য কথা। আর এই সুযোগটাই সরকারের যারা লোকজন রয়েছেন তারা ভয় দেখানোর জন্য ব্যবহার করছেন। অন্যদিকে সেই যে চরমোনাই, তো চরমোনাই বরিশালের যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় খুবই তারা কষ্ট পেয়েছেন। তাদের এক পীর সাহেবের উপর যে নির্যাতন করা হয়েছে অভাবনীয়, যা কিনা মুরিদদের যে মন হৃদয় খান খান করে দিয়েছে। এবং পীর সাহেব থেকে শুরু করে অন্য যারা রয়েছেন নেতা, তারাও সুযোগ খুঁজছেন কি করে সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া যায় এবং সরকারকে তারা শিক্ষা দিতে চান। তো কাজেই বরিশালের মানুষ তাদের জিদ থাকে বেশি, কনস্পিরেসি তুলনামূলকভাবে কম বোঝেন। যারা বলেছেন সরকারের সাথে সম্পর্ক, তারা কি করে বলেছেন জানি না, তবে এখন সেই যে তাদের মনস্তাত্ত্বিক যে বিষয় রয়েছে এবং তারা যেভাবে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে ভবিষ্যতে তারা সরকারের বন্ধু হবেন এটি কল্পনা করা যায় না। তো কাজেই তারা কৌশল অবলম্বন করছেন এবং অপেক্ষা করছেন। এবং এই দুটো সংগঠন যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই যে যুগপৎ আন্দোলন চলছে, সেই আন্দোলন কিছুটা হলেও যাকে বলা হয় সরকার সুবিধা পাবে। আর যদি এই দুটো সংগঠন নেমে যায়, তাহলে এই আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে এবং সেই আন্দোলন কোন অনিশ্চয়তার দিকে নিয়ে যায় এবং সরকারকে কোন পরিণতির দিকে নিয়ে যায় সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। সবসময় বাংলাদেশ 1 ঘন্টা আগেও যা কল্পনা করা যায় না, এই বাংলাদেশ 1 ঘন্টা পরে এইরকম রোজকে আমাদের আলামত অতীতকালে বহুবার ঘটেছে। কাজেই বাংলাদেশও সেই ঘটনা অনাগত দিনে যে ঘটবে না সে কথা কিন্তু বলা যাচ্ছে না। আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত। সারা রাত রামায়ণ শুনলাম, সকালে উঠে শুনছি সীতাকার বাপ। বিষয়টা মনে এরকমই হয়ে গেল। জুলাই আগস্ট পরবর্তী যে 7 মাস সময়, 8 মাস সময় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয়করা, বৈষম্য বিরোধীরা, তাদের প্রধান যে এজেন্ডাটা ছিল ভারত বিরোধিতা। ইভেন ভারতের ইস্যুতে আমরা প্রত্যেকে সোচ্চার। বাংলাদেশে যে পরিমাণ প্রোপাগান্ডা, মিথ্যাচার ছড়াইছে, তখনই কিন্তু আমরা এগুলোর প্রতিবাদ করেছি এবং আমরা ভেবে নিয়েছিলাম যে ভারতের সাথে যোগাযোগ না রাখলে কি হবে। এখানে এমনকি ডক্টর ইউনূসের কথাবার্তা আমরা ভাবছিলাম যে ভারতের আর দরকারই নাই,
পাকিস্তান দিয়ে আমরা চলে যাব, মোটামুটি এরকম একটা সিচুয়েশন, চাল ডাল যেভাবে আনা শুরু হইলো আমরা ভাবলাম এরকম, কিন্তু সবাইকে অবাক করে দিয়া আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দা ইত্তেফাক তারা যে প্রতিবেদন করেছে, এতে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে। কেন? তারাই প্রধান উপদেষ্টা পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়েছিলেন, ইভেন সারা বাংলাদেশ ওনাকে পছন্দ করছে। এখন তাদের যিনি নিয়োগকৃত ছাত্রদের যে সরকার, এই সরকার এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠক করাতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছে। এটা অনেকটা সারপ্রাইজিং ইস্যু সবার জন্যই। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইন ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এই দুই নেতার মানে ডক্টর ইউনূস এবং মোদীর অংশগ্রহণের কথা আছে সেই প্রোগ্রামে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বলছেন, ভারতের গণমাধ্যমকে তিনি এই তথ্য দিয়েছেন যে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে মোদী এবং ডক্টর ইউনূস তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে বাংলাদেশ মানে অন্তর্বর্তী সরকার ভারত সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ তারা করে ফেলেছেন, করবেন তা না। এর আগে ফেব্রুয়ারিতে একবার ওমানে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে সাক্ষাৎ করেছিলেন। তো সেইখানে তিনি বলেছিলেন যে ভালো আলোচনা হয়েছে। ভারতের জয়শঙ্কর একটা পোস্ট দিয়েছিল এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিমস্টেক নিয়ে কথা হয়েছে। তো এখন আমরা দেখছি যে আপনার এই মুহূর্তে এসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু করার উপর গুরুত্ব জোর দিয়েছেন। একই সঙ্গে অনেক কিছু এখানে আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনার অনেক কিছু, যে দুই দেশের মধ্যে সমাধানের পথ খোঁজা হবে, ব্যবসা বাণিজ্য বিস্তৃতি, অনেক কিছু এখানে আলোচনায় আসবে। কিন্তু বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ কেন চাইবে বা অন্তর্বর্তী সরকার কেন চাইবে? রাষ্ট্রের প্রয়োজনে চাচ্ছে, বোঝা যাচ্ছে। হঠাৎ করে মনে হয় যে সবকিছু কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? ডক্টর ইউনূস তিনি কি ছাত্রদের প্রতি হতাশ? আমার ধারণা কিছুটা হতাশ হইলেও হইতে পারেন। এরা যা শুরু করছে নিজেদের মধ্যে যে ইউনিটি ছিল ভেঙে ফেলছে, খান খান করে ফেলছে। ডক্টর ইউনূস সামনে নিজে বিপদে পড়বেন, কারণ এরাই এদের সিদ্ধান্তে অনড় থাকতে পারে না। ক্ষমতা, আগামী দিনের রাজনীতি, এগুলোকে কেন্দ্র করে অনেক কিছু কিন্তু হয়ে গেছে। এইটাকে শুধরানো, বন্ডিং করা, আবার জোড়া দেওয়া, এটা সম্ভব না, কখনোই আর সম্ভব না। একটা মেইন কারণ এদের রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা পদে গিয়ে নানান বিতর্কিত হওয়ার বিষয়টা। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনি চাইলেই ভারতকে বদলাইতে পারেন না। ভারতকে আমরা অস্বীকারও করি না, ভারতকে আমরাও পছন্দ করি। তবে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। এইখানে আমরা একজনকে তেল মারবো, ভারতকে আমরা জিহুজুর করব, পাকিস্তানকে জিহুজুর করব। আই ডোন্ট লাইক দিস। আমি একজন বাংলাদেশি, আমি আমার অধিকার বুঝে নিব। রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যে কোনো দেশের সাথে আমার বন্ধুত্ব হবে, বাট রেসপেক্টটা থাকতে হবে। আমি ছোট দেশ, তুমি বড় দেশ, তোমার পরমাণু আছে, তুমি সীমান্তে আমার সাথে গায়ের জোর দেখাবা, মানে কথার আগে পিছে গুলি চালাবা। চায়না বর্ডারে তুমি বিলাই হয়ে যাবা, পাকিস্তান বর্ডারে তুমি পুপুকু হয়ে যাবা, ফুটফুটে সন্তান হয়ে যাবা, বাংলাদেশের সাথে তুমি বাঘ সাজবা। এগুলাকে কন্ট্রোল করা দরকার। ন্যায্যতা সমতার ভিত্তিতে হবে, কারণ আমরা বিভিন্ন কারণে ভারতের উপর নির্ভরশীল, ভারতও আমাদের উপর নির্ভরশীল। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে যদি সম্পর্ক হয়, ফাইন, আগায় যান। ভালো থাকুন। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ কোথায় আসছে, কিভাবে আসছে এবং এই আওয়ামী লীগকে কারা নিয়ে আসছে? খুব বেশি দিন নয়, অল্প দিনের মধ্যেই আপনাদের সাথে আমার যে লাইভে কথাগুলো বলা প্রয়োজন ছিল, আমি শেয়ার করতে পারিনি, নেট কানেকশন খুব দুর্বল থাকার কারণে। এখন আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি। আওয়ামী লীগ আসছে উদ্ভট রোডের পিঠে, কার উপর ভর করে? কারণ ৭৫ সালে 15 আগস্টের পরে আওয়ামী লীগ আবার
দীর্ঘ সময় পরে ক্ষমতা এসেছিলেন, কিন্তু বর্তমানে এইরকম একটি গণহত্যাকারী দল এত বৃহৎ পর্যায়ে গণহত্যার সাথে জড়িত হয়ে অল্প কয়েকদিন হয়নি এখনই কিভাবে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। এবং আপনারা দেখেছেন সারা দেশের সমগ্র জায়গায় আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি অপচেষ্টা অপতৎপরতা চালাচ্ছে। এবং ক্যান্টনমেন্ট থেকে এই যে ক্যান্টনমেন্ট জায়গাটা আপনারা দেখেন, এই ক্যান্টনমেন্ট হচ্ছে অনেক সময় অনেক প্রকার ষড়যন্ত্রের একটি সূতিকাগার হিসাবে প্রস্তুত হয়। আজকে অনেক স্পষ্ট দুঃখের সাথে বলতে হচ্ছে, এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপতৎপরতা, আপনারা যে লাইভটি দেখছেন, ভয়েসটা শোনা যাচ্ছে না, একটু জানাবেন, একটু শেয়ার করে দিবেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের অপতৎপরতা সে আওয়ামী লীগকে দেশকে বিদায় করার সময় থেকেই চুক্তিবদ্ধ ছিল। কয়েকটি গোষ্ঠী তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আপনারা নাগরিক টিভি সহ কয়েকটি চ্যানেলে দেখেছেন। অলরেডি যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন। অলরেডি উচ্চ পদস্থ 10 থেকে 14 জন কর্মকর্তা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রক্রিয়াধীন। তারা প্রক্রিয়া করছে, তারা কর্মযোগ্য করছে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায়। এবং আওয়ামী লীগের কাছ থেকে তারা সবচেয়ে বড় সুবিধাভোগী গোষ্ঠী। এখন এই সুবিধাভোগী গোষ্ঠীর ফাঁদে পা দিয়েছে কারা? আমার প্রশ্ন, এই সুবিধা গোষ্ঠীর পা দিয়েছে কারা? আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। এই ফাঁদে পা দিয়েছে কারা? এই ফাঁদে পা দিয়েছে কারা? যেই ছাত্র উপদেষ্টারা মন্ত্রী হয়েছেন, উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তারা কেন বিভিন্ন দুর্নীতি লুটপাটে জড়াবেন? তারা দায়িত্ব পাওয়ার পরবর্তীতে কেন, উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরবর্তীতে কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কেন তারা প্রপার স্টেপ গ্রহণ করতে পারে না? সেই সিদ্ধান্ত আজকে সকলকে নিতে হবে। আজকে 7 মাস পার হয়ে গেছে। এখন আপনারা দেখেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অত্যন্ত কূটকৌশলে এই তরুণ নেতৃত্ব যারা রয়েছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার কি প্রক্রিয়া হচ্ছে। সেই বিভাজনের অংশ বিশেষ নাহিদ ইসলামকে বরিশালে হেনস্থা করা, নাহিদ ইসলামকে হেনস্থা করা এবং বিভিন্ন জায়গায় অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগের যারা ছিলেন, যারা বিভিন্ন জায়গায় কর্মতৎপর রয়েছেন, তাদেরকে আবার প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছেন, অফিসিয়াল যারা রয়েছেন, আপনারা বিশ্বাস করবেন, আপনারা জানেন বাংলাদেশ পুলিশের মধ্যে কি পরিমাণ, পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে কি পরিমাণ আওয়ামী লীগ হিসাব করে করে ধরে ধরে প্রত্যেক প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের মাধ্যমে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে। এমনকি আপনারা একটা বিষয় এখন আমরা লক্ষ্য করছি, হঠাৎ করে সমগ্র জায়গা থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া এই অ্যাডমিনিস্ট্রেশন থেকেও চাওয়া হয় কিনা সেটা ভিতরে ভিতরে কর্মযজ্ঞ চলছে। আরেকটা ব্যাপার, এই আন্দোলনের যারা লিগেসি বহন করেছে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এখন এই যে কুটচাল, সেই কুটচালের অংশ বিশেষই হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো, বিভিন্ন জায়গায় আপনার দেশকে অস্থিতিশীল করা। সেই অস্থিতিশীলতার মাধ্যমে মানুষকে অলরেডি বোঝাতে সক্ষম চেষ্টা করছে যে আওয়ামী লীগই ভালো ছিল। আর পশ্চিমা বিশ্বের কতিপয় মাতব্বর যারা রয়েছেন এখন এই যে প্রত্যেক জায়গায় ঠিক একই সেম কাজে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া, প্রশাসন থেকে ধরে, পুলিশ থেকে ধরে, কোর্ট কাচারি থেকে ধরে, বার কাউন্সিল থেকে ধরে সমগ্র জায়গায় একইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা রয়েছেন তারা কিন্তু জেগে উঠছেন এবং তারা কয়েকটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন। সেনাবাহিনী থেকে গ্রিন সিগন্যাল, প্রত্যেক জায়গা থেকে গ্রিন সিগন্যালের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। আপনারা কি মনে করেন যে বিভিন্ন জায়গায় মানে হঠাৎ জেগে উঠছে, বিদ্রোহীরা জেগে উঠছে, এটা কি একদিনের বিষয়? এত সহজ এটা 2 দিনের বিষয় নয়। এটাই আন্দোলনের সময় থেকেই ধরে আওয়ামী লীগের আজকে এখন আমার ক্যান্টনমেন্টকে প্রশ্ন করতে হয় শহীদদের রক্তের দাগ কি শুকিয়ে গেছে? এখন সেনাবাহিনীকে জিজ্ঞেস করতে হয় 626 জন যারা ছিলেন আটক, তাদেরকে তারা কেন মুক্তি দিয়েছেন? তাদেরকে তারা কোথায় রেখেছেন? আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা সন্ত্রাসী ছিলেন। আজকে প্রশ্ন করতে হয় যে বাংলাদেশের ইতিহাসে 2000 মানুষের হত্যা, এই 2000 মানুষকে হত্যা, তার ইতিহাস কি মুছে গেছে নাকি? এখন
নেট আসলে কথার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারছি না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহর ভিডিওটা, সরি হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটা। আমি এটা আগে থেকে জানতাম না, বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে। আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে, বাট আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে, আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইটি ফোর্স, তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি, যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার র্যাঙ্কস তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি। এবং 2 তারিখে জেনারেল ওয়াকারের যে ইয়াটা ছিল, মানে দরবারটা ছিল, এই দরবারের মধ্যেই প্রথমেই তিনি যারা বিপ্লবী যারা সৈনিক ছিল তাদেরকে দুষ্কৃতিকারী বলেছিল, এবং পরবর্তীতে যখন পাবলিক অফিসারদের বিভিন্ন কথাবার্তা বুঝে ফেলেছিল যে অ্যাকচুয়ালি এখন সবাই শেখ হাসিনার বিরুদ্ধে, এত টানা কন্টিনিউয়াস কিলিং এবং সেনাবাহিনীর এটা অংশগ্রহণ করা এটা মেনে নিতে পারছিল, তখন তোরা গিয়েছিল। স্টিল আমরা তাকে ক্রেডিট দেই, কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের সেই সৈনিক এবং অফিসার যারা এখন জানে যে তাদের বস, এখন তো এটা ক্লিয়ার। আগে শুধু আমি বলতাম, আরো পিনাকি দাদাও বলতো, আরো কিছু লোকজন বলতো, ম্যাক্সিমাম ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের ভাড়া করা লোক, এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষে কাজ করতেছে। এগুলো এভরিথিং ইজ লিঙ্কড। এই যে উনি যে আপনি এখন বলতে পারেন যে হাসনাত আব্দুল্লাহ তো বলেনি যে জেনারেল ওয়াকার তাকে বলেছে, ওখানে তো বলেছে যে 40 বছর চাকরি, জেনারেল ওয়াকারের ছাড়া আর কারো সেনাবাহিনীতে 40 বছর চাকরি নাই, অফিসারদের নাই, সৈনিকের ডিসিও থাকতে পারে, অফিসারদের নাই। সো ইটস জেনারেল ওয়াকার অবভিয়াসলি। সো এখন সেনাবাহিনীর যে সৈনিক অফিসার যারা আছে, যারা এই 24-এর বিপ্লবকে লালন করে, তারা এখন কি করবে? তারা কি সিনিয়রদের এগেনস্টে দাঁড়াবে? তারা কি এখন মানে যদি কোনো কিছু হয় বন্দুকের নল কি সিনিয়র দিকে ঘুরাবে? আমি মনে করি ঘুরাবেন না, তারা একটা ডিসিপ্লিন ফোর্স। কিন্তু এখানে প্রফেসর ইউনূসের এই সিচুয়েশনে মনে করেন উনি যখন রাওয়াতে যে ভাষণটা দিয়েছিলেন, উনি যখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যখন তাকে রেফারেন্স দিয়ে বলেছিলেন আমাদের সাথে যোগাযোগ আছে, তখনই তার কথা বলা হচ্ছিল, তখনই প্রফেসর ইউনূসের এটা নিয়ে ব্যবস্থা রয়েছে। উনি যখন ইউএন এর যে রিপোর্ট, যেটা এটাকে আন্ডারমাইন করার জন্য এটা সরাসরি উনি চিঠি লিখলেন ইউএন সদরে, বাইপাসিং প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, তখনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। এই হাসনাত এতদিন কেন দেরি করলো আমি এটাই বুঝলাম না। তাদের তো আমাদের থেকে রক্ত বড় হওয়ার কথা, আমাদের তো বয়স হয়ে গেছে, তাদের তো আরো আগে বলা উচিত ছিল। এখন আপনি সিস্টেমেটিকলি ইয়া করতে পারবেন যে এই যে উপদেষ্টাদের নামে এবং এই বিপ্লবী যারা ছিল তাদের নামে যে প্রপাগান্ডাগুলো চালানো হচ্ছে, ইট ইজ ব্যাকড বাই জেনারেল ওয়াকার, ইট ইজ ব্যাকড বাই জেনারেল ওয়াকার। আমার কথা আপনারা কখনোই বিশ্বাস করবেন না, আপনারা অফিসারের কথা বিশ্বাস করবেন, উনি একটা কথা বলে। সো প্লিজ, আমি মনে করি সেনাবাহিনীর ভিতরে এখন যেহেতু সৈনিক আদার র্যাঙ্কস তারা জেনে গেছে যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, এবং প্রফেসর ইউনূসকে স্যারকে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই সেনাবাহিনীর ভিতরে জেনারেল ওয়াকারকে সহায় দিলে কোনো অস্থিরতা তৈরি হবে না। এবং এই কারণেই যে উনি যে জেনারেল গুলাকে আউট করেনি, যাদেরকে নর্মাল রিটায়ার গিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য জেনারেল ওয়াকার বাধা দিয়েছে। তারপরে তারা ক্যামেরা নিচে নামান, এটা তো আমি গাড়িতে আছি তো, আচ্ছা আমি অ্যাকচুয়ালি কাজে চলে আসছি ওখানে। আচ্ছা, ওর কথা হচ্ছে এখানে এটা তো সবচেয়ে ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার যে এই সরকারকে, এই যে বর্তমানে যে আনরেস্ট আছে, আমি আগে বলেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে এবং তারপরেও মানে যথেষ্ট এফেক্টিভ হচ্ছে না, এটা আমি চাকরি জীবনে কখনো দেখি নাই। আমরা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমাদেরকে সিভিল ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে, এখন এটা আপনাদের উপর আমি মনে করি যে প্রফেসর ইউনূস অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া উচিত। ইমিডিয়েটলি সারা জনগণ, বিপ্লবী জনতা সবাই তার পিছনে আছে। এবং আপনারা এখন বুঝে নেন, মানে আমার কাছে আছে যে অনেক অ্যাক্টিভিস্ট যারা আছে, অনেকে দেখবেন জেনারেল ওয়াকারের কাছে কথা বলা শুরু করেছে, দেশ টু বি আন্ডার পেরোল অফ ডিজিএফআই। মানে আপনারা তো অনেক জনপ্রিয় লোকজন, আপনাদের অনেকে পছন্দ করেন। অ্যাকচুয়ালি কাউকেই মানে ব্লাইন্ডলি সাপোর্ট করার জন্য, আমাকেও ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো কিছু নাই। প্রত্যেকের একটা এজেন্ডা থাকে, বাট আপনাকে বুঝতে হবে যে কার এজেন্ডা কোনটা। আমার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ। আর আপনারা যদি না বুঝতে থাকেন ইয়া করতে পারেন না। আমি কখনো পলিটিক্স আসবো না, কোনো কিছু পাওয়ারের কাছাকাছি যাবো না, কোনো কিছু যাবো না। আমার কথা হচ্ছে আমি 28 বছর চাকরি করে আসছি, আমি চাই বাংলাদেশটা একটা সুন্দর ভাবে গড়ে উঠুক। এখন প্রফেসর ইউনূস আন্ডারে যেভাবে চলতেছে, আই এম ভেরি স্যাটিসফাইড। আমি চাই পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এই আওয়ামী লীগ, আমার কথা হচ্ছে যারা এতদিন এই সমস্ত 2 নাম্বারই কাজ করেছে তাদের সঠিক বিচারটা যদি হয়, এই যে যারা জেনারেল গুম খুনের সাথে জড়িত তাদের যদি সঠিক বিচার হয়, যারা পলিটিক্যালি করাপশন করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদের যদি শিক্ষিত বিচার হয়, আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার এই বিচারগুলো কমপ্লিট করার পরই। তো প্রিয় দর্শক, কিন্তু আপনার সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।